নিষিদ্ধ থাকা আত্মগোপনে থাকা আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে কেন এত আলোচনা? দার্শনিক ইতিহাসবিদ লেখক শিক্ষক ডক্টর সলিমুল্লাহ খান আমাদের টকশোতে এসেছিলেন ১.৫ বছর আগে ২৪ সালের নভেম্বরে। তার সেই অনুষ্ঠানে একটি ভিডিও ক্লিপ সম্প্রতি আবার ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলেছিলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যদি আবার প্রত্যাবর্তন ঘটে তাহলে রাজনীতি নিয়ে তার যে পড়াশোনা তার সব ব্যর্থ হয়ে যাবে। গণ অভ্যুত্থানে পতন হওয়া রাজনৈতিক দল আর ফিরতে পারে না, ফিরলেও ছোটখাটো দল হিসেবে না থাকার মতো থাকবে, সেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না সম্প্রতি নানা মহলে এটা আলোচনা হচ্ছে, তাই পুরনো ভিডিও আবার দেখছে মানুষ। শেখ হাসিনা সহ নির্বাসিত আওয়ামী লীগের অনেক নেতাই দাবি করেছেন তারা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তো আমি মনে করি যে শেখ হাসিনা অচিরেই শিগগিরই দেশে ফিরতে চান এবং ফিরে তিনি যদি আদালতের মুখোমুখি হতে চান, আইন কানুনকে ফেস করতে চান, সেটাও আসলে তাদেরকেই সেটা দেখাতে হবে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারছে না, তাদের কার্যক্রম নিষিদ্ধ করায় এর জন্য প্রথমত অন্তর্বর্তী সরকারকে দায়ী করেন অনেকে। এরপর সেই নিষেধাজ্ঞা সংসদে পাশ করানোর কারণে এখন বিএনপিকেও নিন্দা করতে ছাড়ছেন না অনেকে। কিন্তু একটা বিষয় মাথায় রাখা দরকার, ২০২৫ সালে ১২ মে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী অধ্যাদেশে আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর ২০২৬ সালের এপ্রিলে জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল পাশের মাধ্যমে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার আইন পাশ করা হয়। কথা হচ্ছে কার্যক্রম নিষেধাজ্ঞা করে দুটি সরকারই তাদের জন্য আসলে আমি বলবো একরকম সংখ্যালঘু, মাজার, বাউল আকরা, ইউনুস আমলে এসব আক্রান্ত হওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধকে ৭১কে মাইনর করার নানা চেষ্টা সামনে এনে সম্প্রতি সাংবাদিক উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে বলেছেন, বিগত ১.৫ বছরে এসব ব্যর্থতার কারণে আওয়ামী লীগ ব্যাক করেছে বা ফিরে এসেছে। পরে আবার ব্যাখ্যামূলক আরেক পোস্টে মাহফুজ আলম বলেছেন, যারা আগের পোস্টকে পর্যালোচনা হিসেবে পাঠ করেছেন তাদের জন্য বলছি, আমাদের এখনকার কাজ হলো সব নিপীড়নের বিরুদ্ধে নিপীড়িতদের পক্ষে থাকা, সব নিপীড়নের বিরুদ্ধে নিপীড়িতদের পক্ষে থাকা। এর কাউন্টার দিয়ে নাকি এই কথা সমর্থন করে আবার সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ফেসবুকে লিখেছেন, আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করা এগুলি দেশে সক্রিয় কোনো রাজনৈতিক দল করছেন না। মানে দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করা এগুলি দেশে সক্রিয় কোন রাজনৈতিক দল করছে না, সেই তালিকাটা পেলেও ভালো হয়। আসিফ নজরুল স্যার দিবেন নাকি এরকম একটা তালিকা? আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না সম্প্রতি এ নিয়ে একের পর এক কলামিস্ট লিখেছেন প্রথম আলোতে। এর মধ্যে বেশি আলোচিত হয়েছে ইতিহাস গবেষক ও ভূ রাজনীতি বিশ্লেষক আলতাফ পারভেজের লেখাটি, যার শিরোনাম নিষিদ্ধ দল যখন টক অফ দ্য কান্ট্রি। তার লেখার একটি অংশ এমন, সামাজিক যোগাযোগ মাধ্যমে হট্টগোল করার ক্ষমতা আর মাঠে রাজনীতিতে প্রভাব দেখাতে পারা ভিন্ন বিষয়, তবে তাদের নেতাদের জানাজাগুলোয় বড় বড় আকারে ভিড় হচ্ছে। চট্টগ্রাম থেকে ঠাকুরগাঁও এরকম সাম্প্রতিক নজির অনেক, তাতে নিশ্চয়ই স্পষ্ট বার্তা আছে করে দিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর কোথায়, কবে, এ নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা চলছে। বিএনপি সরকারের ৩.৫ মাস হয়ে গেছে, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে এখনো বিদেশে সফর যাননি তারেক রহমান। বিদেশ সফরে যাননি তিনি, কবে কোন দেশে যাবেন এ নিয়ে মিডিয়া ব্রেকিং নিউজ প্রকাশের অপেক্ষায় রয়েছে। সরকারের দিক দিয়ে বিষয়টি নিয়ে রাগ ঢাকাছে। প্রথম বিদেশ সফরের দেশ নির্বাচনে ভূ রাজনীতি নিয়ে ভাবতে হচ্ছে তারেক রহমানকে। তার দিল্লি সফরের দাওয়াত আছে চীনের দাওয়াত। কোথায় আগে গেলে কে গোসা হবে এটা ভেবে তিনি কি মালয়েশিয়া যাচ্ছেন সবার প্রথম? সেটাই বলছে গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমগুলি। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া যদি প্রথমে যান তাহলে সেই দেশের শ্রম বাজার যাতে উন্মুক্ত হয় সেটা দয়া করে দেখবেন, কারণ দরজাটি বন্ধ থাকায় অনেকেই দেশে বেকার জীবন কাটাচ্ছে। এমন একটি আলোচনাও আছে যে মালয়েশিয়া থেকেই চীনে যেতে পারেন তারেক রহমান। চীনে গেলে একটা না একটা সময় ভারত সফরও যেতে হবে তাকে, সেটার আকর্ষণ ও আগ্রহ কিন্তু প্রথম বিদেশ সফরের চেয়েও বেশি থাকবে সাংবাদিক, কূটনীতিক এবং রাজনৈতিক সবার কাছেই। এদিকে প্রথম বিদেশ সফর যে মালয়েশিয়া, সেটাও আপাতত বলতে চায় না সরকার, রাখতে চায় রহস্য। তাই পররাষ্ট্রমন্ত্রী তো এখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। সেপ্টেম্বর থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন, তাকে আমরা অভিনন্দন জানাই। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়েছেন। অবশ্য তাতে আমার কি হয়েছে, আমার কি লাভ হয়েছে সেটা আমি জানি না। ৪০ বছর আগে হুমায়ুন রশিদ চৌধুরীও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়েছিলেন, তখন আমার কি লাভ হয়েছিল সেটাও আমি জানতাম না। সে যাক, অনেকে আমাকে বলে থাকেন যে আমি খলিলুর রহমানের বিপক্ষে অনেক বেশি কথা বলি। খলিলুর রহমানের পক্ষে আমাকে দুই একটা কথা শিখাই দিয়ে। তিনি ভালো ছাত্র ছিলেন, হার্ভার্ডে পড়াশোনা করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন, তিনি দেখতে ভালো, বা তিনি তার পররাষ্ট্র ক্যাডারে ফার্স্ট হয়েছেন, সেগুলি কয়েকটা জানি। আরো কিছু শিখাই দিয়ে তাহলে তার সম্পর্কে কিছু ভালো কথাও আমি বলবো। যাই হোক, কথায় ফিরে আসি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম সর্বশেষ বলেছেন, বহু দেশ থেকে আমন্ত্রণ এসেছে, তবে প্রধানমন্ত্রী কখনো কিভাবে কোন দেশ দিয়ে সফর শুরু করবেন সেটি সম্পূর্ণ তার সিদ্ধান্ত। কিন্তু পত্রপত্রিকা আপন মনের মাধুরী মিশিয়ে নিউজ করে। তবে এ ব্যাপারে যতক্ষণ না পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অফিসিয়াল কোনো বিবৃতি প্রকাশিত হয়, সংবাদ প্রকাশের জন্য সে পর্যন্ত সবাইকে অপেক্ষাই করা উচিত। সীমান্তে পুশিন নিয়ে নতুন উত্তেজনা, হাদি হত্যা নিয়ে মমতার বক্তব্য নিয়েও আমরা অনেক আলোচনা দেখছি এবং তা অনেক বেশি আলোচনার
প্রারম্ভিক সূচনা বলেও মনে হচ্ছে আমার। ভারতের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে দল, সেই বিজেপির রাজ্য শাখা 1 মাস আগে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার গঠন করেছে। তা আমরা সবাই জানি, রাজ্যে ক্ষমতা পাওয়ার পরপরই শুভেন্দু অধিকারী সীমান্তে কাঁটাতার বসানোর পক্ষে নিজেদের মত দেন। সেই কাজে সক্রিয় হতে চাইছে বিএসএফ। এর পাশাপাশি তারা সে দেশ থেকে লোকজনকে ধরে ধরে জোর করে বাংলাদেশে পুশিনের চেষ্টাও করছে। সদ্য রাজ্যে ক্ষমতা হারানো মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে তেমন কোনো কথা বলছেন না। বিজেপি তাকে এমনভাবে চেপে ধরেছে যেখানে নিজের দলই বলা যায় হাতছাড়া হয়ে গেছে, যেখানে মহারাষ্ট্র মডেল ব্যবহার করে মূলত বিজেপি ক্ষমতায় এসেই পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলোকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে চাইছে। যেন এই মডেল দিয়েই ভারতের অনেক রাজ্যে দলগুলোকে ভেঙে চুরে নিজেরা ক্ষমতায় বসেছে বিজেপি, অথবা অনুগতদের সরকার করেছে তারা। ক্ষমতার চেয়ারহারা, প্রায় দলহারা, অসহায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খড়কুটো আঁকড়ে ধরার মতো বাংলাদেশে হাদি হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন। সম্প্রতি ঢাকায় হাদি হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বলেছেন কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজকের সরকার পরিবর্তন হলো আমি সবটাই জানি, আমার হৃদয়টাই একটা কথার ভান্ডার, তথ্য ভান্ডার। কিন্তু এতদিন আমি বলিনি, কিন্তু আজকে অত্যাচারের শেষ সীমায় গেছে বলে আমাকে মুখ খুলতে হয়েছে। আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। বিএনপি সরকার ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনা ও আওয়ামী লীগের অন্য নেতাকর্মীদের নিয়ে অনেকটাই নীরব। সেখানে হাদির হত্যাকারী ভারতে কে বা কারা সেটা নিয়ে খুব একটা কথা বলবে না, এটা নিশ্চিত বলা যায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ শুধু এটুকু বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার দেশের সরকারকে উদ্দেশ্য করে কথা বলেছেন, যা নিয়ে বাংলাদেশে মন্তব্য করা উচিত হবে না। ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বাংলাদেশ মাথা খাবার না, এটা ঠিকই আছে, কিন্তু হাদি হত্যাকাণ্ডের সুরাহা ও বিচার তো হওয়া দরকার। আমাদের সরকার কি সেটা করবে? হাদি যে বলে গিয়েছিলেন বিচারটা কইরেন। আমাদের রাষ্ট্র যদি ইনসাফ কায়েম করতে চায়, বৈষম্যহীন হতে চায়, তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেই হবে। বিএনপি সরকার যে ভারতকে চটাতে চায় না, সম্প্রতি আমাদের সাথে কথা বলার সময় পানিমন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনির কথায় বুঝেছি। ডিসেম্বরে পানি বন্টনের 30 বছরের গঙ্গা চুক্তিটা শেষ হলে ভালো ভালো সেই চুক্তিটা রিনিউ করার দিকেই মনোযোগ দিবে সরকার। বিএনপি সরকার ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের নিয়ে অনেকটাই নীরব। সেখানে হাদির হত্যাকারী ভারতে কে বা কারা সেটা নিয়ে খুব একটা কথা বলবে না, এটা নিশ্চিতই বলা যায়। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ওরকম একটি কথা বলার পরপরই আমরা শহীদ ওসমান হাদির ভাই শরীফ ওমর হাদির ফেসবুক পোস্টে আমরা দেখি, উনি লিখছেন, শহীদ ওসমান হাদি হত্যার প্রেক্ষাপট তৈরিতে আমিরে জামায়াতের একজন পিএস জড়িত। হাদিকে ঢাকা 8 থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক প্রেসার দেওয়া হচ্ছে আমাদের। এর পরপরই তিনি আরেকটি স্ট্যাটাস দিচ্ছেন শরীফ ওমর হাদি, যেখানে তিনি বলছেন শহীদ ওসমান হাদির খুনের সাথে ইন্টারিম সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন এমপি মন্ত্রী সরাসরি জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী হাদি হত্যার সাথে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করেন। তিনি পরে এই স্ট্যাটাসটি প্রত্যাহার করে নেন। তবে তার ফেসবুক থেকে পড়ছি, শরীফ ওমর হাদির ফেসবুক থেকে পোস্ট থেকে পড়ছি খুবই গুরুত্বপূর্ণ কথা। তিনি লিখছেন, হাদি হত্যার বিচার না করলে আপনাকেও এরা হত্যা করবে। যেভাবে আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে, হাদি হত্যার বিচার আপনি না করলে আপনাকে হত্যা করলেও কেউ বিচার করবে না। হাদি হত্যার বিচার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমতার জন্য রেড লাইন। হাদি হত্যার বিচার করুন। তিনি পরিষ্কার করছেন, শহীদ ওসমান হাদি হত্যা মামলা তদন্তাধীন থাকায় আমার পোস্ট প্রত্যাহার করে নিলাম। তবে হাদিকে হত্যার পূর্বে এবং পরে হাদির সাথে ঠিক কি ঘটেছিল এই বিষয়ে নিরপেক্ষ আলোচনা এবং তদন্ত আবশ্যক। বিপ্লব পরবর্তী একজন বিপ্লবীকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, এর দায় সরকার এবং রাজনৈতিক দলগুলো এড়াতে পারে না। এনসিপি, আমাদের যে দলের উপর অনেক আশা, অনেক ভরসা, সেই তরুণদের দল এনসিপি রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই ইদানিং কথা বলতে চাইছে না। কিন্তু তাদের মধ্যে একমাত্র ব্যতিক্রম থাকছেন তরুণ এমপি হাসনাত আব্দুল্লাহ। তিনি বনলতা এক্সপ্রেসের পক্ষে দারুণ এক রিভিউ লিখেছেন, যাদের কারণে সিনেমাটির প্রদর্শনী বন্ধ হলো কিংবা সরকার কেন বন্ধের পক্ষে সায় দিল, এর কোনো আলাপই আনেননি হাসনাত। তিনি সিনেমার গল্পটি নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন সুন্দর এক গদ্যে। তার লেখার কিছু অংশ এমন, এই বনলতা এক্সপ্রেসকে কেউ থামাতে পারে না, কারণ এই ট্রেন মানব জীবনেরই মতো, যেখানে স্থবিরতা নয় কেবল রূপান্তরই চূড়ান্ত সত্য। সেই রূপান্তরের ভেতর দিয়েই মানুষ অশ্রুকে অভিজ্ঞতায়, সংগ্রামকে সাফল্যে, দুঃখকে মহাকাব্যে, সম্ভাবনাকে ইতিহাসে পরিণত করে। ইতিহাসের কথা যিনি বলছেন সেই সাহিত্যের ছাত্র হাসনাত যদি এখানে এটা
কেউ কেউ বলেন, মানে আমার মত এটা ঠিক না, কিন্তু এখানে যদি তিনি সাহিত্যের দিকে না গিয়ে তার চিরাচরিত স্টাইলে সিনেমাটি বন্ধের বিরুদ্ধে বক্তব্য দিতেন কিংবা সিনেমাটি প্রদর্শনী আয়োজনের ঘোষণা দিতেন, সেটা অনেক বেশি কার্যকর হতো বলে অনেকে মনে করছেন। তাতে কিন্তু বিপরীত পক্ষ অনেক বেশি তার প্রতি বিরক্ত হতে পারতেন। তাই বলতে হয় হাসনাত আব্দুল্লাহ আর তার রাজনীতিটা ভালোই রপ্ত করেছেন। সাপ আর লাঠির হিসাবটাও তিনি বুঝে ফেলেছেন। একই বিষয়ে সম্প্রতি ফেসবুকে পোস্ট দিয়েছেন খেলাফত মজলিস নেতা ও হেফাজত নেতা মাওলানা মামুনুল হক। তিনিও এখানে আওয়ামী লীগ আমলের মতো হুঙ্কারে নেই। তার বড় পোস্টের শেষ দিকে তিনি বলছেন, আলেম সমাজে, কোট করছে তাকে, আলেম সমাজ ও ইসলামী জনতার প্রতিবাদী ভূমিকা সাধারণ মানুষের কাছে বোধগম্য ও গ্রহণযোগ্য হওয়া জরুরি। তিনি কি সিনেমার প্রদর্শনী বন্ধের পক্ষে নাকি বিপক্ষে, নাকি আদর করে মাদ্রাসা শিক্ষার্থীদের বুঝাতে চাইছেন? একই ঘটনায় আওয়ামী লীগ সরকারের সময় হলে তিনি কি এভাবে ঠান্ডা কথা বলতেন? দেশে বিদেশে বর্তমান সরকার যাতে বিব্রত না হয় সেটাই কি বেশি আমলে নিচ্ছেন মামুনুল হক? কে জানে। বিগত ইউনূস আমলের আলোচিত সংস্কৃত উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তার নিয়োগ নিয়ে ইসলামপন্থীরা শুরুতেই বিরক্ত ছিলেন। পরে তিনি কাজ দিয়ে তাদের অনেকের মন জয় করে নিয়েছেন। কিন্তু ফারুকীর প্রথম পরিচয় সিনেমার মানুষ। এখনকার যে ঘটনা, প্রায় কাছাকাছি ঘটনা নিয়ে 13 বছর আগে টেলিভিশন নামে সিনেমা বানিয়েছিলেন তিনি, যেখানে টিভি দেখা পাপ, সমাজ নেতাদের এমন ফতোয়ার বিরুদ্ধেই ছিল সেই সিনেমা। নিজে সেই সিনেমাটির কথা বলে বনলতা এক্সপ্রেসের পক্ষেই কথা বলেছেন ফারুকী। তিনি লিখেছেন, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা অনেক দেরিতে জানলাম। যাই হোক, এটা একটা ফ্রিঞ্জ এলিমেন্ট হইলেও এসব প্রশ্রয় দেওয়া উচিত না। কারো কাছে সিনেমা হারাম মনে হইলে সে দেখবে না, কিন্তু মুশকিল হইল তার অপছন্দ যখন সে অন্যের উপর চাপায় বলতে চায় তুমিও সিনেমা দেখতে পারবা না। আমরা অন্যের সন্তানদের বলার আগে নিজেরা দায়িত্ব পালন করছি কিনা এই প্রশ্নটি করছেন এখন কেউ কেউ। রাজধানী ঢাকার মিরপুরে শিশু ধর্ষণ ও হত্যার পর আরো একটি ঘটনা এখন আলোচিত বিষয়। একজন প্রবীণ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে ঘর থেকে। তার সন্তানের আবার বিদ্যা শিক্ষায় চাকরি বাকরিতে প্রতিষ্ঠিত। তো সেই সন্তানদের প্রতি এখন সোশ্যাল মিডিয়ায় এক ধরনের মব চলছে। সেই সন্তানদের শিক্ষক যেন আমরা সবাই, সেই শিক্ষকদের পাল্লায় পড়ে গেছে সরকার বাহাদুরও। আমলা সন্তানদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, অথচ প্রকৃত ঘটনা কি? কেন একা মরে থাকলেন বয়স্ক নারী? সন্তানরা কোথায়? কেন দূরে থাকতে? এগুলো নিয়ে তদন্তই শেষ হয়নি। কিছু ঘটলেই, মানে কয়েকটা কথা আমরা বলতেই পারি, কিছু ঘটলেই যে আমরা শিক্ষক হয়ে শেখাতে বসে যাই, মোরাল পুলিশ হয়ে যাই, নিজেদের দিকে কি তাকায়? নিজেরা কি আয়না দেখি? অন্যের বাবা মা সন্তান নিয়ে জ্ঞান দিতে যে সময় আমরা ব্যয় করি, সেই সময়টুকু কি নিজেকে, নিজের বাবা মাকে, নিজের সন্তানদের দিচ্ছি আমরা? প্রবীণ নিবাস, বৃদ্ধাশ্রম, ওল্ড হোম নিয়ে এক ধরনের নেগেটিভ চিন্তা আছে বাংলাদেশে, কিন্তু নানা কারণে এগুলি বয়স্ক মানুষদের জন্য ভালো কিছু হতে পারে। কারণ যে সন্তান রুটি রোজির তাগিদে প্রবাসে থাকে, সে যেখানে বাবা মা যেতে চায় না বা নেওয়ার মতো বাস্তবতা নেই, তখন এর বিকল্প কি হতে পারে? একটি দেশে যা কিছু ঘটে তার দায়িত্ব যারা ঘটায় তাদের নিতেই হবে, কিন্তু মূল দায়িত্ব বা প্রকৃত দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। দেশের প্রবীণ জনগোষ্ঠীকে নিয়ে আমাদের সরকারকেও ভাবতে হবে, কারণ আইন করে, জবরদস্তি করে সন্তানদের উপর দায় চাপিয়ে এর সমাধান হবে কিনা আমরা জানি না। প্রতিটি পরিবারের প্রেক্ষাপট, প্রতিটি মানুষের শারীরিক মানসিক পরিস্থিতি আলাদা। তাই প্রবীণদের সুন্দর জীবন কিভাবে নিশ্চিত হতে পারে সে সমাধান বের করতে হবে রাষ্ট্রকেই। কল্যাণ রাষ্ট্রের সেটাই হওয়ার কথা। শেষ কথায় আসি, বিশ্বকাপ ফুটবল আসছে, এই আর কদিন পরে এটি শুরু হবে। আমি বরাবরের মতোই বলি, বিশ্বকাপ ফুটবলে আনন্দ করুন। আমাদের জীবনে আনন্দের উপলক্ষ কম। এটাকে গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয় যে 4 বছর পর পর এরকম একটা আনন্দের উপলক্ষ আমাদের আসে। আমি আবার বলি, বিশ্বকাপ ফুটবলে আনন্দ করুন, কিন্তু মাত্রা ছাড়াবেন না। মানে আপনারাও কিন্তু মাত্রাটা জানেন। আমি মাত্রা ঠিক করে দেওয়ার কেউ না, কিন্তু মাত্রাটা কিন্তু আপনারা জানেন। এটা খেলা। 2026 সালের এই বিশ্বকাপ, এই ফিফা বিশ্বকাপ এই 11 জুন শুরু হতে যাচ্ছে। ফুটবলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার স্তরেই গড়াগড়ি খায়। এশিয়ান স্তরে যাওয়ার প্রশ্নই আসে না। ভারতকে বা নেপালকে, পাকিস্তানকে, শ্রীলঙ্কাকে হারাতে পারলেই আমরা ফিং দিয়া দেই 3 দল। তাই বিশ্বকাপ চূড়ান্ত পর্বে খেলা হচ্ছে বহু দূরের স্বপ্ন। কিন্তু আমাদের ফুটবল প্রেমীরা বিশ্বকাপ ফুটবল দেখেন না বলে আমি আর কি হয় বলবো আমি জানি না। অন্য ফুটবল পরাশক্তিদের সমর্থন দেন, তাদের পতাকা টানিয়ে দেন বাড়ির ছাদে। বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকায় ছেয়ে যায় ঢাকা শহরের আকাশ। কোন এক গ্রামে একটা লম্বা জার্মান পতাকা দেখা যায়। এভাবে ফুটবল থেকে বিনোদন নেয়াই যায়। কিন্তু সমর্থন নিয়ে মারামারি, হাতাহাতি কি ভালো? খুব উচিত একটা কাজ। আর্জেন্টিনা, ব্রাজিল 2 গ্রাম মারামারি করে ফেললো, পেটা দিয়ে একজন আরেকজনকে খুন করে ফেললো। এটা খুব ভালো কাজ? ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকেরা পরস্পরকে খোঁচা দিয়ে মজা নিচ্ছে, এটা গ্রহণযোগ্য? ঠিক আছে ভাই, খোঁচা দেন। ব্রাজিল একটা রেলি বাইট করছে,
আপনারা গিয়া তাকে আর্জেন্টিনার সমর্থকরা একটা 7 আপ দিয়ে আসেন, বা আর্জেন্টিনার সমর্থকরা রেলি বাইট করছে, আপনারা দেখার যে ফুটবল আসলে হাত দিয়ে খেলে, ম্যারাডোনার সেই বিখ্যাত হ্যান্ড অফ গড স্মরণ করে, এগুলি করে। কিন্তু তাই বলে মারামারি করবে?